It was the last dance for one of the best footballer in the earth. That was CR7 ক্রিস্টিয়ানো রোনালদো। হাজারো দর্শকের মনকে ভেঙে দিয়ে বিদায় নিতে হলো পর্তুগালকে, আর অপরদিকে স্পেন কিন্তু যোগ্যতার সাথে উঠে গেল কোয়ার্টার ফাইনালে। ফিফার যে নিয়ম সেটিকে অনেকটা বুড়ো আঙ্গুল দেখিয়ে স্বাগতিক ইউএসএ লাল কার্ডকে আসলে বাতিল করে এই ম্যাচে খেলেও কোনো লাভ করতে পারেনি। বেলজিয়াম দারুণ ডমিনেটিং উইন দিয়ে তারা কিন্তু চলে গিয়েছে কোয়ার্টার ফাইনাল। আর অপরদিকে আজকে এমন একটি হাই ভোল্টেজ গেম রয়েছে যেটার দিকে তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব, স্পেশালি বাংলাদেশের কোটি কোটি দর্শকরা। বলছিলাম আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের খেলার কথা। প্রিয় দর্শক, এসব নিয়ে কথা বলতে এবং আলোচনা করতে আমি শ্রাবণ ও তৌহিদা হাজির হয়েছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর বিশেষ এই অনুষ্ঠান এটিএন বাংলার পর্দায়। হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ এটিতে। প্রিয় দর্শক, আমি তো আছি, আপনারাও সাথে রয়েছেন এবং আমার সাথে রয়েছেন একজন স্পেশাল গেস্ট, জাতীয় ফুটবলার তপু বর্মন। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন, কেমন এনজয় করছেন? প্রথমত ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। এনজয় তো ভালোই করছি, এখন পর্যন্ত খুবই ভালো লাগছে। আমার টিম আছে আর্জেন্টিনা। ওকে, আজকে তো বিশাল পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আর্জেন্টিনা ম্যাচ নিয়ে একটু পরে কথা বলবো, এখন যেটা বলতেই হবে, এবং আসলে একের পর এক হার্ট ব্রেকিং নিউজ কিন্তু হচ্ছে। বিকজ প্রথমে ব্রাজিল চলে গেল, ব্রাজিলের কারণে কিন্তু বাংলাদেশের একজন দর্শক সুইসাইডও করেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। আর এরপরে CR7, স্পেশালি ইয়াং জেনারেশনের ক্রেজ, বাচ্চাদের জন্য তো CR7 দারুণ একটা আমি বলবো যে মানুষ প্লাস আইডল। ইয়েস, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা এই জেনারেশনের তিনজন প্লেয়ারকে হয়তো বা ওয়ার্ল্ড কাপের স্টেজ আর কখনো দেখবো না। ওয়ান ইজ লুকা মদ্রিচ, অ্যানাদার নেইমার, আজকে রোনালদো, যাকে আসলে আমরা স্পোর্টস জগতে এই তিনজনের অবদান অনেক অনেক বেশি সারা ওয়ার্ল্ডে। এবং আসলে এটাই ফুটবল। আপনি হয়তো সারা জীবন ফুটবল খেলবেন না, একটা সময় আপনাকে রিটায়ারমেন্টে যেতেই হবে, সেটা তারা জানে। কিন্তু আসলে আমাদের এই ওয়ার্ল্ড কাপটা বলবো যে ভেরি ডিফিকাল্ট টু ওয়াচ, বিকজ অনেক লেট নাইট খেলা হচ্ছে। আসলে আপনার জন্য, আমার জন্য, দর্শকদের সবার জন্য খুবই টাফ। এই সময়টা আসলে আমাদের জন্য ডিফিকাল্ট। তারপরে কিন্তু 4 বছর পর পর এই আসরটা জমে, এটা কিন্তু সবাই মিস করতে চায় না। সবাই যার যার দলকে সাপোর্ট করে, প্লাস যেই ম্যাচগুলো আসলে অনেক ইন্টারেস্টিং সেগুলো কিন্তু দেখার জন্য অপেক্ষা করে। তো সেক্ষেত্রে অপেক্ষা কেন বলছেন, আমরা তো আয়োজন করি, আমরা খাবার নিয়ে বসি, আমরা আসলে ফ্রেন্ডসদেরকে ওয়েলকাম করি, সেলিব্রেশন। এবং টিএসসি তো নিশ্চয়ই আপনি দেখেছেন, মানুষের ঢল নেমে যায়, সবাই মিলে উৎসব মুখর পরিবেশে কিন্তু খেলা দেখা হয়। যেমনটি বললাম যে বাংলাদেশের আসলে অর্ধেক দর্শক আর্জেন্টিনা, অর্ধেক দর্শক হচ্ছে ব্রাজিল। ব্রাজিল যেদিন হেরে গেল, ডেফিনেটলি অনেকেই কেঁদেছে। নেইমারের কান্না দেখে স্বয়ং আমারও কান্না পেয়েছিল। বাট CR7, তার আসলে বিদায়টা কি এরকম হওয়ার ছিল? না, আসলে এটা মানে বলা যায় না, প্রেডিক্ট করা যায় না, কারণ ফুটবল এরকম একটা গেম, এখানে আসলে সবসময় আপনি জিতবেন না। হয়তো বা এরকম সিচুয়েশনে আপনার রিটায়ারমেন্টে যেতে হবে, সেখানে আপনি জিরো হাতে বা আপনি অ্যাচিভমেন্ট কিছুই নেই। কিন্তু আসলে রোনালদো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যদি পারফরমেন্স দেখেন, ওয়ার্ল্ডকে একাই ডোমিনেট করেছে। তার সাথে আমি বলবো যে তাদের মেজর ট্রফি হলো ইউরো কাপ, যেটার কিনা সেই ক্যাপ্টেন ছিল, ইভেন দো ফ্রান্সকে হারিয়েছে ফাইনালে। এটা কিন্তু নট ইজি গেম ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়ার্ল্ড কাপ আসলে এবার আরেকটা ম্যাচ বা সেমিফাইনাল পর্যন্ত যদি পর্তুগাল যেতে পারতো, তাহলে হয়তো আমার কাছে মনে হয় খুবই খুবই ভালো লাগতো, এবং রোনালদোকে আরো 2টা ম্যাচ আমরা দেখতে পেতাম। রাইট। তবে রোনালদো এবং মেসিকে নিয়ে কম্পেয়ার সবসময় চলে। যারা আসলে ফ্যান, রোনালদো ফ্যান, তারা সবসময় বলে যে রোনালদো হচ্ছে বেস্ট, মেসি যারা ফ্যান তারা বলে গোট। বাট উইদাউট ওয়ার্ল্ড কাপ অ্যাকচুয়ালি সবকিছু অ্যাচিভ করে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বাট ওয়ার্ল্ড কাপটা তার আসলে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল। আসলে সে কিন্তু 6টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, সর্বোচ্চ রেজাল্ট ছিল সেমিফাইনাল, রাইট, 2006 হ্যাঁ, 4th হয়েছিল। তো আমি আসলে বলবো যে অ্যাজ এ প্লেয়ার আসলে মেজর ট্রফি বলতে তো আমরা শুধু ওয়ার্ল্ড কাপটাকেই বুঝি, যেটা কিনা সর্বোচ্চ লেভেলের একটা ট্রফি। আসলে সেইখানে আমি মনে করি যে এই জিনিসটা আসলে দরকার ছিল তার ক্যারিয়ারের জন্য, এন্ড অফ দ্য ক্যারিয়ারে, কিন্তু আসলে সেটা হয়নি।
আমি বলবো যে অবশ্যই খারাপ লাগার কথা। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই আর দর্শকদেরকেও বলতে চাই, আসলে এমন একটা ম্যাচ পর্তুগাল ভার্সেস স্পেন, পুরো সময়টুকু আসলে আমরা দেখেছি যে আসলে অনেকটা এক্সাইটিং হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। পর্তুগালকে আমরা দুবার চান্সও পেয়েছিল, স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু একেবারে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করেছিল। তারপর ওয়ার্সাবল, তিনি তো সম্মুখে ছিলেন গোল আসলে দেওয়ার মতো, ডি বক্সে একাই ছিলেন, তারপর কিন্তু গোলটাকে তিনি ঠিকঠাক মতো রাইট অন দ্য মোমেন্ট তিনি আসলে মোমেন্টে ক্রিয়েট করতে পারেনি। বলা যায় যে পর্তুগাল লিটল বিট আনলাকি। আর অপরদিকে স্পেন, তারা কিন্তু ডমিনেটিং, তারা এখন পর্যন্ত টানা 6 ম্যাচ এবার ওয়ার্ল্ড কাপে কোনো গোল কনসিড করেনি। ভিউয়ার্স, এই ম্যাচটা নিয়েই তো কথা বলছি আমরা, আর আমার সাথে তপু বর্মনের সাথে সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের ফুটবলের ইতিহাসে একজন কিংবদন্তি বলতে পারি, প্রিয় একজন ফুটবলার বলতে পারি, সাবেক জাতীয় দলের ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। চলে যাচ্ছি তার কাছে। ওয়েলকাম টু দ্য শো। আমরা কথা বলছিলাম পর্তুগাল ভার্সেস স্পেন নিয়ে। আসলে পর্তুগালের বিদায় এবং সেই সাথে CR7 এর বিদায়, এটা নিয়ে আসলে তো বরং খুব সুন্দর করে অনেকক্ষণ ধরেই এক্সপ্লেইন করেছেন। তারপর আমি একটু জানতে চাই, স্পেন তো যোগ্যতার সাথেই তারা নেক্সট রাউন্ডে গিয়েছে এবং একেবারে লাস্ট মোমেন্টে সুপার সাব বলা যায় মাইকেল মিরেন, তিনি কিন্তু গোলটা দিয়ে স্পেনকে নেক্সট রাউন্ডে নিয়ে গেলেন। কেমন লেগেছে আপনার কাছে? গোলটা ওয়াজ ট্রেমেন্ডাস, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক শট, এবং ওই অ্যাঙ্গেল থেকে ওইখানে বলটা মারা, এটা মানে চারটেখানিক ব্যাপার না। একজন স্ট্রাইকার, আমি স্ট্রাইকিং জোনে তো আমি খেলেছি, ওই অ্যাঙ্গেল থেকে মারা ইট ইজ ভেরি টাফ, অ্যান্ড হি স্কোর্ড এ ব্রিলিয়ান্ট গোল, অ্যান্ড দে ডিজার্ভ ইট। এবং ওরা যে ফুটবলটা খেলেছে, ডেফিনেটলি ওরা জয়ের জন্যই খেলেছে ফুটবল। তবে তবু বর্মন, আপনার কাছে একটু শুনতে চাই, নুনো মেন্ডেজের ইনজুরিটা কি একটা মানে টার্নিং পয়েন্ট নাকি? পর্তুগালের জন্য ওই জায়গাটা আসলে, নুনো মেন্ডিস আসলে যেই লেভেলের প্লেয়ার, আমরা তাকে 2 বছর ধরে দেখছি, স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগ তারা পরপর দুইবার জিতেছে পিএসজির হয়ে। ইভেন দো নুনো মেন্ডিস ওয়ার্ল্ড 11-এ এবছর জায়গা করে নিয়েছে। আসলে ফর মি নুনো এখন আসলে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাক। সে যখন আসলে ইনজুরিতে পড়ে যায়, ইয়ামেলের জন্য ব্যাপারটা আরো ইজি হয়ে যায়। কারণ যে ব্যাটলটার কথা আমি ম্যাচের আগে বলেছি অনেক জায়গায়, এই ব্যাটলটা আসলে নোনো থাকা অবস্থায় ইয়ামেল অতটা আনকমফোর্টেবল জোনে ছিল না। সে তাকে ডিফেন্স পজিশনে যে তাকে কভার করতে হচ্ছিল, এবং প্লাস আপনি এরকম একজন ডিফেন্ডারকে বিট করছেন, সে কিনা ওয়ার্ল্ডের বেস্ট, এটা কিন্তু আসলে ইজি হচ্ছিল না ইয়ামেলের জন্য। যখন সে ইনজুরি হয়ে চলে গেল, তখন হয়তো সেই পজিশনে সিমেদো নেমেছিল, সে আসলে অরিজিনাল রাইট ব্যাকের প্লেয়ার। যখন আপনি রাইট ফুটি প্লেয়ার একজন লেফট সাইডে খেলবে, তার জন্য তো এমনি আমার কাছে মনে হয় যে ডিসকমফোর্ট একটা ব্যাপার থাকে, আর এরকম হাই ভোল্টেজ গেমে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পর্তুগালের জন্য একটু মাইনাস পয়েন্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি। আসলে পর্তুগাল এবং স্পেন যেভাবে খেলছিল, সেখানে আসলে আক্রমণ পর্তুগাল করলেও আমার কাছে মনে হয়েছে তারা ডিফেন্সের দিকে বেশি মনোযোগী ছিল, বাট শেষ পর্যন্ত আসলে কি বলবো, লাকটাও ফেভার করেনি। আর স্পেন তো পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু তারা ডমিনেটিং খেলা উপহার দিয়ে যাচ্ছে। এই ম্যাচেও তাই, তারা রেকর্ড করেছে অলরেডি যে টানা 6 ম্যাচে কোনো গোল এখনো কনসিড করেনি। তো সবথেকে বড় ব্যাপার যে পর্তুগালের অলমোস্ট প্লেয়ারগুলো কিছুটা হলেও বয়সের ভারে একটু মুহ্যমান আমার কাছে মনে হয়। CR7 তো মানে বলারই অপেক্ষা রাখে না, হি ওয়াজ এ ক্লাস ফুটবলার আনডাউটেডলি, এবং এত ভালো স্ট্রাইকার আসবে কিনা আই এম ইন ডাউট। বাট তারপরেও ওদের সেইভাবে দলটাকে গুছিয়ে তুলতে পারে নাই আমার মনে হয়। আমার কাছেও মনে হয়েছে অলরেডি কিন্তু পর্তুগালের কোচ বলেছেন তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তাদের টার্গেট ছিল ওয়ার্ল্ড কাপ, কিন্তু সেটা যেহেতু অ্যাচিভ হয় নাই। ওয়েল, আমরা আসলে মেসি ফ্যান হলো, আমি পার্সোনালি লিওনেল মেসির অনেক বড় ফ্যান। আমার কাছে গোট বলতে তাকেই বুঝি আমি, বাট ক্রিস্টিয়ানো রোনালদো অফকোর্স ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার, তাকেও আসলে ইগনোর করার কিছু নেই। কিন্তু গোট হওয়ার জন্য তার কি ইউরো কাপ রয়েছে, ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ নেই। এই জায়গাটায় তিনি কি ইতিহাসে একটা ব্যর্থতার জন্ম দিয়ে শেষ করলেন কিনা তার ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ার? হ্যাঁ, ডেফিনেটলি। এবং এটা কোচ অনেক ভালো বলতে পারবে কিভাবে তাকে ওখানে খেলিয়েছে। এবং আমার মনে হয় যে ওকে হাফ দ্য টাইমের পরে অথবা ফ্যাগ এন্ডে যে পরে তাকে নামানো ইউজ করা যেতে পারতো, দ্যাট শুড হ্যাভ বিন বেটার ফর देयर টিম। আচ্ছা,
বাট আমার কাছে এটা আসলে তখন যদি আমরা না খেলাতাম, পর্তুগাল হেরে যেত, তখন কিন্তু উল্টো কোয়েশ্চেন আসতো, যেমন নেইমারকে নিয়ে হয়েছে অনেকটা, যে নেইমারকে কেন শুরু থেকেই খেলানো হলো না, এবং ব্রাজিলের ম্যাচে তিনি আসলে হয়তোবা পেনাল্টিটা মিস করতেন না। আমার কাছে মনে হয় আপনি যদি রোনালদোকে রাখতেন তাহলে ইউ শুড পুট গঞ্জালো রামোস, যে কিনা লাস্ট ম্যাচে আপনার অস্ট্রেলিয়ার সাথে উইনিং গোল করেছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় তাকে আপনি ফরমেশন চেঞ্জ করতে পারতো, 4-4-2 ফরমেশনে যেতে পারতো, তাহলে দুইটা নাম্বার 9 থাকতো, হয়তো বা রোনালদো ফিক্স থাকতো, গঞ্জালো রামোস হয়তো বেশি অ্যাটাক করতো, হ্যাঁ অ্যাটাক বা বেশি স্পেস কভার করতে পারতো, তাহলে অ্যাটাকিং স্পেসটা আরো বেশি পেত, অ্যাটাকিং জোনটা আরো স্ট্রং হইতো। সেক্ষেত্রে আপনি যদি পর্তুগালের দেখেন যে রাফায়েল লেও, নেতো, ভিতিনা, আপনার বোনো ফার্নান্দেস, এই যে একটা 6 জনের কম্বিনেশনটা, এটা আর একটু ভালো হইতো। কিন্তু কোচ মার্টিনেস আসলে আমরা বেলজিয়ামকে দেখেছি যে গোল্ডেন জেনারেশন কিন্তু নষ্ট করে এসেছেন। তো সেই ক্ষেত্রে এত ভালো টিম পর্তুগালের, এই টিমটাকে আসলে সে সেইভাবে কাজে লাগাতে পারে। আমরা দেখেছি যে রোনালদো একটু নিচে নেমেই কিন্তু অ্যাটাকের চেষ্টা করেছেন, কিন্তু সেটা ফ্রুটফুল কিছু হয় না। এই বয়সে ফুটবল তো গেম অফ ইউথ, এই বয়সে তো ওটা পারবে না সে লোড নিতে। লিওনেল মেসি কিভাবে পারছে? তাহলে লিওনেল মেসি সামথিং স্পেশাল কেস এটা, কারণ লিওনেল মেসি সে নিজেকে কিভাবে মেনটেন করে সেটা আমাদের বিশ্বের কাছে তুলে ধরা উচিত, কারণ অনেক প্লেয়ার উপকৃত হবে ওর যে শরীরটা যে মেনটেন করে, নিজের লাইফ স্টাইল এভরিথিং যদি সবাইকে তুলে ধরা যায়, এত আইকনিক প্লেয়ার তো আর আসবে না। সো ডেফিনেটলি ওর সব জীবদ্দশা যা করেছে সব তুলে ধরা উচিত, অবশ্যই তুলে ধরা উচিত। এবং এটাও কিন্তু ইয়াং জেনারেশনের কাছে আমি এখন দেখি যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সব ইনফরমেশন সবাই জানে, তারা কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো, সেই সাথে লিওনেল মেসির এই ব্যাপারগুলোর জন্য তাদের বেশি ফ্যান হয়ে যাচ্ছে। তবে এবার ওয়ার্ল্ড কাপে একটা মজার দিক আমি লক্ষ্য করেছি, আপনারাও করেছেন কিনা জানি না, সুপারস্টার হয়ে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচের গোলকিপাররা। আমি পর্তুগাল এবং স্পেনের গোলকিপার নিয়েও কথা বলবো একটা ছোট্ট বিরতির পরে। ভিউয়ার্স, সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। আপনারা দেখছিলেন ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডি। ফিরছি একটা বিরতির পরে। ওয়েলকাম ব্যাক, সাথে আছি আমি শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর এটিএন বাংলার বিশেষ এই অনুষ্ঠান হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডিতে। আপনারা আছেন সাথে, আমিও আছি, এবং সেই সাথে রয়েছেন আমাদের দুজন ফুটবলার, ভীষণ পছন্দের মানুষ, শেখ মোহাম্মদ আসলাম এবং তপু বর্মন। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক। আসলে পর্তুগাল স্পেন নিয়ে আর অল্প একটু কথা বলতে চাই, যে যেমনটি বলছি এবার ওয়ার্ল্ড কাপে গোলকিপাররা কিন্তু লাইটটা কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। ডিকস্তা এবং উনাই সিমন দুজনের কথাই বলতে চাই, দারুণ সেভ করেছিলেন দুজনই। আসলে উনাই সিমন তো CR7 এর গোলটাকে কে দিয়েছেন 12 মিনিটের মাথায়, 17 মিনিটের মাথায় কিন্তু ডিকস্তা সেই কাজটা করেছিলেন। তো এবার ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে প্লেয়ারদের থেকেও মাঝে মাঝে দেখা গিয়েছে লাইমলাইট কেড়ে নিয়েছে গোলকিপাররা। ফুটবলের মানে প্রথম কথাই আসে যে 50% গোলকিপার সবসময় খেলবে আর 50% রেস্ট অফ দ্য 11 খেলবে, এটা কথাই আছে এবং তাই হয়েছে। এই বিশ্বকাপে বিশেষ করে গোলকিপারদের যে এত সুন্দর ফিটনেস, এটা দেখে আমি খুব অবাক হয়েছি, এবং তারা যে দুর্দান্ত ফুটবল খেলেছে, আনবিলিভেবল। তবে টাই ব্রেকারে গেলে তাদের যে কন্ডিশনটা হয়, আমার মনে হয় ওইটা দেখার উত্তেজনা এবং মানে কি বলবো, আলাদা করে অ্যাড্রেনালিন রিলিজ হয় সবার মাথা থেকে। ওই মোমেন্টটা কিছুটা কি এখন আমরা মিস করছি নাকি? শুরু হয়েছিল টাই ব্রেকার, আবার দেখা যাচ্ছে লাস্ট মোমেন্টে গিয়ে গোল হয়ে যাচ্ছে, রেজাল্ট পেয়ে যাচ্ছি। তপু বর্মন, আপনার কাছে জানতে চাই। আসলে অল অ্যাবাউট কনসেন্ট্রেশন। আপনি ডিউরিং ম্যাচে 90 মিনিটসে যদি আপনি আপনার কনসেন্ট্রেশনটা যদি হাইলি রাখতে পারেন, আপনি যে কোনো সময় যে কোনো সিচুয়েশন আপনাকে তুলে ধরতে পারবেন, যেটা কিনা আসলে গোলকিপারের ব্যাপারে বলবো যে এবার ওয়ার্ল্ড কাপটা আসলে ডিফারেন্ট। আপনি যদি মরক্কোর গোলকিপার দেখেন ব্রুনো, আপনি যদি ইংল্যান্ডের গোলকিপার দেখেন পিকফোর্ড, মার্টিনেসকে ধরতে হবে, সিমনকে ধরতে হবে, কস্তাকে ধরতে হবে, হ্যাঁ মেক্সিকোর গোলকিপারকে ধরতে হবে, যারা কিনা বোজিনিয়াকে ধরতে হবে। তো আসলে এই যে অপরচুনিটিগুলো আসছে, অনেক নতুন গোলকিপার নিজেকে শো করতে পেরেছে আসলে এরকম একটি স্টেজে, যেখানে কিনা সারা ওয়ার্ল্ডের মানুষ দেখছে, সাথে তার যে কেরিয়ার এখান থেকে শুরু হবে নতুন করে, এটাও কিন্তু পসিবিলিটি। অফকোর্স। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অল অ্যাবাউট কনসেন্ট্রেশন। আপনি হিট অফ দ্য মোমেন্টে আপনি যদি নিজেকে ঠিক জায়গায়
ফেলতে পারেন তাহলে আপনি সাকসেস। তো এইগুলোই কাজ কিন্তু হচ্ছে এবার ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, হিট অফ দ্য মোমেন্টে ম্যাচিউর থাকা, মাথাটাকে কাম রাখা, আমরা কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে সেটারও দেখেছি অনেকগুলো এক্সাম্পল। স্পেশালি ইংল্যান্ডের কথা বলতে পারি, তারা যেভাবে কুল হেডেড গেম উপহার দিয়েছে, তারপরে আরো অনেকগুলো ম্যাচই আমরা এটা দেখেছি। এক্সপিরিয়েন্স ম্যাটার। তবে বেলজিয়াম ভার্সেস ইউএসএ এই ম্যাচটা নিয়ে আলাদা করে পুরো বিশ্ব কথা বলছে, বিকজ কিভাবে সম্ভব লাল কার্ড পাওয়া একজন প্লেয়ারকে আবার খেলানো এবং ফিফার আসলে নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা তো প্রথমবারের মতো হলো, তাই না? এত বড় একটা আয়োজন, এত বড় একটা অনুষ্ঠানে এইভাবে রেফারিং আসলে কেউ আশা করে না। ট্রু। হ্যাঁ, একদম এত সুন্দর খেলাগুলো চলছে, এর ভিতরে এত একটা বাজে কাজ হবে, এটা আনএক্সপেক্টেড ছিল। অফকোর্স, তারপরও কিন্তু ইউএসএ কিছুই করতে পারেনি বলা যায়। আসলে আল্লাহ তো আছে, আমার কাছে মনে হয় যে গড সবকিছুর মাঝে একটা ব্যালেন্স করে দেন। আর বেলজিয়াম ডমিনেটিং খেলা ডমিনেট করেছে এবং তার সাথে ইউএসএ একটু প্রেসারে ছিল। আমার যেটা মনে হয়েছে 3টা গোল খেয়েছে ডিফেন্স এবং গোলকিপারের ভুলের কারণে। গোলকিপার কিন্তু একটা বল এসে যেটা থার্ড গোল, আসলে সে বলটা সেভ করে দিয়েছে, কিন্তু বলটা ক্লিয়ার না করে সে পিছনে পাস দিতে যায়, সেখান থেকে বলটা অপোজিশনের ফরওয়ার্ড যে কিনা 2টা গোল করেছে তার পায়ে লেগে বেলজিয়ামের পায়ে চলে যায়, তখন ইজিলি একটা গোল করে। তো এটা আসলে অল অ্যাবাউট আপনার নার্ভ, যেটা কিনা ইউএস এর এই পর্যন্তই তাদের একটা স্ট্রেংথ ছিল, যখন বেলজিয়ামের সাথে খেলা পড়েছে তারা ওই নার্ভটাকে ধরে রাখতে পারে। হ্যাঁ, আপনি চার্লস ডি কেটলার কথা বলছিলেন। হ্যাঁ, তিনি দারুণ দুটো গোল করেছেন। তবে মালিক টিলম্যান ট্রাই করেছেন সমতা ফেরানোর জন্য, বাট সমতা ফেরানোর ট্রাইং এর মাঝেই যে এই যে ভুলগুলো হয়েছে, এটাই তো এক্সপেরিয়েন্স ম্যাটার করে, তাই না? মানে গোলকিপার তো নিশ্চয় কল্পনাও করতে পারেনি যে তিনি সেভ করার পরে এই গোলটা থেকে কনসিড করতে হবে। যেটা বললাম যে আসলে ডিসিশন ওই সিচুয়েশনে নিতে হবে, এবং ফুটবল এখন ভেরি ফাস্ট, ফ্র্যাকশন অফ সেকেন্ড। হ্যাঁ, ফ্র্যাকশন অফ সেকেন্ড। আপনার এই সেকেন্ডের মধ্যে ডিসিশন না নিলে অপোজিশন আপনার কাছ থেকে বল নিয়ে নিবে এবং সে একদম ক্লিয়ার চান্স ক্রিয়েট করে ফেলবে, যেটাতে আসলে 1-2 ছিল, এই থার্ড নাম্বার গোল খাওয়ার পরে কিন্তু আসলে পিছিয়ে গেছে। হ্যাঁ, আর আসলে ব্যালেন্স করার কোনো ওয়েই ছিল না, তখন অলরেডি তারা ম্যাচ হেরেই ফেলেছে। এবং আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই কান্না করেছে, তাদের বেস্ট প্লেয়ারকে লাল কার্ড নিষিদ্ধ করে তিনি নিয়ে আসার পরে বলগানকে দিয়ে কোনো কাজ আসলে করাতে পারেননি। সো যাই হোক, বেলজিয়াম খুবই ডমিনেটিং, খুবই সুশৃঙ্খল খেলা। আই এম এ বিগ ফ্যান অফ বেলজিয়াম। ওকে, মানে কারণ ওই যে ওখানে লুকাকুর খেলা আমার সারা জীবন খুব ভালো লেগেছে এবং এখনো সে ভালো খেলছে। অফ কোর্স, ফ্যান্টাস্টিক প্লেয়ার। না, লুকাকু ভাই এরকম একজন প্লেয়ার যতক্ষণ সময়ের জন্য মাঠে নামে প্রতি ম্যাচে গোল, কালকেও গোল করেছে। হ্যাঁ, such a brilliant player। মানে আসলে হয়তোবা মানে পুরো 90 মিনিট খেলার এবিলিটি নাই, তারপরেও সুযোগ যতটুকু পান ভেরি এফেক্টিভ, ভেরি এফেক্টিভ। মানে রোমেলু লুকাকুকে নিয়ে কথা বলছি, আমরা যদি এই কথাটাই বলতে চাই যে সুযোগকে মোক্ষমভাবে কাজে লাগানো আর্লিং হালান্ডও করে থাকে। তিনি আসলে এদিক থেকে নিজেই বলেছেন যে এটা মনে হয় সৃষ্টিকর্তার একটা অশেষ রহমত তার প্রতি, যখনই তিনি সুযোগ পেয়ে যান তখনই তিনি গোল করতে পারেন। এটা কিন্তু অনেক প্লেয়ারই পারে না, এবং ওই সুযোগগুলো কাজে লাগাতে গেলে আপনার উইল ফোর্সটা মেইন দরকার, ওই যেটা ওদের আছে। সেই সাথে লাকটাও কিন্তু ম্যাটার করে। লাক তো বটেই। আজকে এমন একটা গেম রয়েছে, আমার মনে হয় শুধু আর্জেন্টিনার ফ্যানরা না, আর্জেন্টিনাকে হারানোর জন্য ব্রাজিল ফ্যানরা বসে থাকবে এই ম্যাচটা দেখার জন্য। তো অবভিয়াসলি টাফ টাইম তো মিশর দিতেই পারে আর্জেন্টিনাকে। কি মনে হচ্ছে আসলাম ভাই? না, ডেফিনেটলি মিশর তো ওখানে অনেক দক্ষ প্লেয়ার আছে এবং সালাহ ইজ দেয়ার। ইয়েস, মোহাম্মদ সালাহ। সো মোস্ট এফেক্টিভ প্লেয়ারগুলো ওখানে আছে এবং অপোনেন্টকে সে তারা খুব ভালো জানে। ইট উইল বি ভেরি টাফ টাইম। অফকোর্স, তবে তপু বর্মন, আমি একটা মানে জিনিস লক্ষ্য করেছি, আর্জেন্টিনার মেইন পাওয়ারটাই কিন্তু তাদের মিডফিল্ডকে কন্ট্রোল করা। এবার ওয়ার্ল্ড কাপে মিডফিল্ডে আপনি কি কিছুটা হলেও উইকনেস মানে আপনি দেখছেন কি? না, আমি স্পেশালি ক্যাবোভার্দের সাথে আসলে আমার একটু লেগেছে, বিকজ অফ ক্যাবোভার্দের প্লেয়ারদের এফোর্টের কারণে। ফ্যান্টাস্টিক ওদের যে এফোর্টটা ছিল ওইটার কাছে আসলে আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনা শুড মোর কনসেন্ট্রেশন এবং মোর কম্পিটিটিভ করতে হবে এবারে আজকের ম্যাচে। এখন আর্জেন্টিনার একটা প্লাস পয়েন্ট বর্মন, সেটা হলো ওরা কিন্তু মায়ামিতে ফুটবল খেলেছে। এটা বিরাট, প্রতিটা বাউন্স কিন্তু ওর মুখস্থ আর্জেন্টিনা প্লেয়ারদের। মেসির কথা তো বলতেই হবে, ও ওখানে খেলার জন্য ওদের একটা বিরাট অ্যাডভান্টেজ ওরা পাবে
ওই বাউন্সগুলো গ্রাউন্ডের যে বাউন্সগুলো সব তাদের মুখস্থ একদম। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আলোচনা হয়েছিল Right. কেপ ভার্দের ম্যাচের Right, আগেও, right. স্পেশালি মানে ইন্টার মায়ামিতে খেলা এবং সেখানকার এনভায়রনমেন্ট, Exactly. সেখানকার সবকিছু Exactly. নখদর্পণে রাখা। লিওনেল হ্যাঁ, মেসিও হ্যাঁ। কিন্তু আমরা ভেবেছিলাম যে একটু আপার হ্যান্ডে থাকবেন, বাট তিনিও হতাশ হয়েছেন দলের পারফরমেন্সে, কিছুটা হতাশা কিন্তু না, প্রকাশ করেছেন তিনি। মেসি ও আফটার অল তো বয়স হয়েছে, এই বয়সে সে যে সাপোর্ট করছে আর্জেন্টিনাকে, ইট ইজ আনবিলিভেবল। জুলিয়ান আলভারেজের কথা আলাদা করে আলভারেজ। বলবো, সেই সাথে লিওনেল মেসি তো আছেই। এনাদেরকে আসলে টাফ টাইম দেওয়ার জন্য মোহাম্মদ সালাহ রয়েছেন, মিশরের আর কে কে টাফ টাইম দিতে মামুস পারে? মামুস নাম্বার 9, নাম্বার 9, Okay. হ্যাঁ। মামুস আছে এখানে আপনার। ট্রেজেগে? হ্যাঁ, সে আসলে ম্যান সিটিতে খেলে। এটা আসলে আপনার এনাফ, তাদের যে 5 জন অ্যাটাকিং জোনে আছে, 5 জন খুবই খুবই ভালো প্লেয়ার, এবং তাদের দিকে যদি নজর না রাখে আসলে একটা টাফ টাইম পার করতে হবে। তবে ডি ব্লকে আসলে সালার গতিকে আসলে কন্ট্রোল করতে মানে কাউন্টার করার মতো আমি না, জানি আসলে না। সালাহ যদি 1 বছর আগে দেখেন, স্পেশালি লিভারপুলের পারফরম্যান্স, হ্যাঁ, মোহাম্মদ সালাহ হ্যাঁ। আসলে এখন সালাহ আগের সালাহ একটু ডিফারেন্ট, different, yes. একটু পেজে তার একটু কমতি হয়েছে, কিন্তু এখন আপনার ঘটনা হচ্ছে যে আর্জেন্টিনা আসলে কোন 11টাকে নামাবে, সেটাই দেখার এখন বিষয়। ঘটনা হচ্ছে লেফট ব্যাকে ধরেন মেদিনাকে নামাবে নাকি তেকলোফিকাকে নামাবে। দ্যাট মিন্স মেদিনা যদি ফিট থাকে তাকে খেলতে হবে, আর আসলে যেই লেফট উইং এ যেটা আলমাদা খেলছে আসলে আপ টু দ্য মার্ক না, ওকে, হয়তো বা আপনার এটা দেখেছেন। তাদেরকে টাফ টাইম দিতে পারে এবং উইক পয়েন্ট আমার মনে হয়েছে যে এই জায়গাটায় তাদেরকে কাজ করতে হবে এবং উইং নিয়ে কাজ করতে হবে মিডফিল্ডের সাথে সাথে, যে এই জায়গাটায় মানে পারফেক্ট কম্বিনেশনটা এখনো হয়তো পেয়েছে কিনা স্ক্যালোনি আমি জানি না। অল দ্য বেস্ট বলতে চাই, আর আপনাদের দুজনের কাছ থেকে ছোট্ট করে প্রেডিকশন নিতে চাই। আর্জেন্টিনা ভার্সেস মিশর, কত গোল বা কাকে এগিয়ে রাখছেন? আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, গোল স্কোরটা 2-0। 2-0, ওকে, ভালো প্রেডিকশন। 2-0। আপনার? আমি তো চাই যে 3-0 হয়ে যাক। 3-0 আর্জেন্টিনা জিতবে। 3-0 আর্জেন্টিনা। Maybe. ওকে, দেখা যাক কি হয়। আসলে আমরা তো সেটাই চাই, বাট তারপরেও একটা কম্পিটিটিভ ম্যাচ হোক, Exactly. এনজয়েবল ম্যাচ হোক। Exactly. থ্যাঙ্কস ফর ইওর ভ্যালুয়েবল টাইম। Thank you so Yeah, much. most welcome. প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু চলছে এবং সামনে তো কোয়ার্টার ফাইনাল রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচের দিকেই চোখ রাখছি দর্শক, এবং সেই সাথে ফিরে আসব প্রত্যেক রবি এবং মঙ্গলবার সেম টাইম সেম চ্যানেলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।